একটি নতুন সকালে আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আমার সমস্ত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর দেখো, এই ভ্যাপসা গরমের মধ্যেও কিন্তু আমাদের বাড়িতে চা একদমই বন্ধ নেই। তো এটা হচ্ছে বাঙালির নেশা বলতে পারো। বেশিরভাগ বাড়িতে এটা খুব বড় নেশা। যত গরমেই হোক না কেন আর যত ঠান্ডাই হোক না কেন, চা কিন্তু অবশ্যই দরকার। তবে আজ আমাদের বাড়িতে লিকার চা। এটার কারণ কি বলতো? এই গরমের মধ্যে না দুধ চা খেয়ে অনেক অ্যাসিড হচ্ছে। আর যা গরম পড়েছে, এই গরমে একদমই চা না খেলে আরও ভালো। কিন্তু ওই যে নেশা, যাদের নেশা রয়েছে তারা তো পারবে না ছাড়তে। তো চাটা করে নিয়ে চলে এলাম। আর এখন এই যে ছেলে বলল যে বিস্কুট খাবে, তো ছেলে যেহেতু বিস্কুট খাবে আর ওকে তো চা দেওয়া হবে না, সেই জন্য এই মিষ্টি বিস্কুটের প্যাকেটটা আনা ছিল। আর ওটা একটু খুলে রেখে দিলে যেন তো নরম হয়ে যাবে, বা ছেলে যখন তখন খেয়ে করে শেষ করে দেবে, সেই জন্য কৌটোর মধ্যে ঢেলে দিলাম। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমরা আবারও একটি নতুন ব্লগ দেখতে পাবে। আশা করছি ভালো লাগবে ভিডিওটা, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যে বা যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো আর আমিও ভালো রয়েছি। ভিডিও শুরু করার আগে সমস্ত বন্ধুদের জানাচ্ছি আর গুরুজনদের জানাচ্ছি প্রণাম, আর ছোটদের জানাচ্ছি ভালোবাসা। তো বিস্কুট কৌটোর মধ্যে জানো তো বিস্কুটটা রেখে করে এই প্যাকেটটা নিয়ে আসছিলাম। আর দেখো, এই সকালবেলায় না একটা মাকড়সার সঙ্গে ধাক্কা খেলাম। মাকড়সাটা এমনভাবে জাল বুনে রেখেছিল, ভাগ্যিস হাতে প্যাকেটটা ছিল, না হলে যে কি হতো। আর জানো তো, আমাদের এখানটা গ্রাম জায়গা, অনেকে মনে করে গ্রামের মধ্যে হয়তো এই মাকড়সা আরশোলা এগুলো হয়তো শহরে পাওয়া যায়, গ্রামে না। কিন্তু এমনটা নয়। আমাদের গ্রামে, অন্তত আমাদের বাড়িটাতে দেখেছি প্রচুর মাকড়সা। আর জানি না কেন ছোটোর থেকে আমার ছেলে মাকড়সাকে প্রচুর ভয় পায়। অবশ্য সেটাই ঘটছে তার সাথে। মানে আমাদের বাড়িতে এখান সেখানে বিভিন্ন জায়গায় প্রচুর মাকড়সা রয়েছে। আর মাকড়সা একদিনের মধ্যে এমনভাবে জাল বুনে দিবে, তোমরা হয়তো ভাববে যে হয়তো এই রুমটাতে অনেক দিন কেউ ছিল না, ঠিক সেই রকম। তো যাই হোক, মাকড়সাটা পুরো গায়ে জড়িয়েছিল, ভালো করে একটু গায়ে হাতে জ্বর নিয়ে নিলাম, যে জায়গাগুলো মাকড়সার আঠাগুলো লাগলো। তারপরে বাসনগুলো ভিজিয়ে দিলাম। আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির বউদের জানো তো, একটু হিসেব আর বুদ্ধি করেই চলতে হয়। আর এইভাবে একটু হিসেব করে বুদ্ধি করে চলি বলেই হয়তো সংসারে অভাব আসে না। তো সকাল থেকে আমাদেরকে জানো তো একা হাতে সমস্ত কাজকর্ম করে নিতে হয়, তার সঙ্গে বাচ্চাদেরকে পড়ানো। তো দুটো কাজ কিভাবে করব, তাই একটু বুদ্ধি খাটিয়ে কাজের ফাঁকে ফাঁকে ছেলেকে পড়া দেখাই। আর মাঝে মাঝে যখন পড়াগুলো ও নিজে পারে যে পড়া, সে তখন আমি কাজগুলো করে নিই। হ্যাঁ, এভাবেই কিন্তু আমাকে কাজগুলো করতে হয়, আর সাথে ছেলেকেও পড়াগুলো করিয়ে নিতে হয়। তো জানো তো, এইভাবে দুই দিকটা না মেনটেন করলে তাহলে কি হবে, শুধু কাজ নিয়ে থাকো, না হলে ছেলের পড়া নিয়ে থাকো। আর এরকম করলে না ঘরে সুখ শান্তি থাকবে আর না অভাব মিটবে। আর আমার কাজের জায়গায় অন্য কাউকে দিয়ে কাজগুলো করালে অনেকটাই টাকা লাগবে, যেটা আমাদের সাধ্যের বাইরে। তাই আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির বউদের না এইরকম একা হাতেই সব দিকটা সামলানোর অভ্যাস খুঁজে নিতে হয়। বলতে পারো যে বুদ্ধি একটু বের করে নিতে হয়। এই পালঙ্কর নিচটা এভাবেই আমি পরিষ্কার করি। তো পুরো ডান্ডাটা প্রায় অনেকটাই ঢুকিয়ে নিচ্ছি। এই যে গরমকাল পড়েছে, এখন জানো তো এই সমস্ত পালঙ্কর নিচে, আলমারির নিচেই সাপ ব্যাঙ থাকবে। আর আমাদের গ্রামে তো সাপের কোনো অভাব নেই, তাই এখন প্রতিদিন অন্তত পালঙ্কর নিচগুলো ভালো করে পরিষ্কার করি। ছেলের জন্য এই ম্যাগিটা বানিয়েছিলাম। তো একটু না ভুল করে বেশি লঙ্কা দিয়ে দিয়েছিলাম, অল্প একটুর বদলে বেশি। তো ছেলে খাবে না, আর এই খাবারটা ফেলে দিতেও ইচ্ছে নেই। ছেলে খাবে না অথচ ফেলে দেব, এমনটা নয়। তাই আমি নিজেই খেয়ে নিলাম। এমনি তো ম্যাগি খেতে আমি আর আমার ছেলে দুজনেই পছন্দ করি। যদিও করেছিলাম ওর নামে, কিন্তু ও তো খেলো না, তাই আমি খেয়ে নিচ্ছি। বাড়িতে কোনো খাবার একজন না খেলে আরেকজন যদি খেতে পারে, অবশ্যই সেটা খেয়ে নেওয়া দরকার। কারণ প্রত্যেকটা বাড়িতেই না খাবার জোগাড় করতে যে পরিশ্রম করে তাকে দেখতে হয়, তার বিষয়টা বুঝতে হয়। তো যাই হোক, আমি সেই কষ্টটা বুঝতে পারি, তাই আমি এভাবে খাবারগুলো নষ্ট না করে যতটা পারি মেনটেন করার চেষ্টা করি, যে একজনের খাবারটা আরেকজন খেয়ে নিই।
তাহলে অন্তত খাবারটা নষ্ট হবে না আর অন্য একটা খাবারের টাকাটাও খরচ হবে না। সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়াটা করে মোটামুটি পেটটা বেশ ভালোই ভর্তি হয়ে গিয়েছিল। তারপর স্নান করে চলে এলাম উনুনের কাছে। আর আজকে জানো তো অনেকটাই শেষে আমি উনুনটা লেপা দিয়েছিলাম, তাই খুব ভালো করে শুকনো হয়নি। তো এখন দেখছি যে রান্না না চাপালেই হবে না, বেলাও হচ্ছে আর সব থেকে বেশি হচ্ছে গরম। তো সেই জন্য ভালো করে উনুনের জায়গাটা ঝাঁট দিয়ে দিচ্ছি। বাইরে থেকে গরম গরম শুকনো কাঠগুলো নিয়ে এলাম। তো গরম কেন বললাম বলো তো বন্ধুরা, আমি যখন কাঠগুলো আনতে যাই এত রোদের তাপ যে কাঠগুলো মনে হচ্ছে পুরো গরমে আগুন থেকে বেরিয়ে আসছে। আর দেখো কত তাড়াতাড়ি উনুনটা জ্বালা হয়ে গেল। সঙ্গে আবার উনুনের এতটা তাপ মনে হচ্ছে সেই যজ্ঞের মতন আগুন জ্বলছে। খুব বেশি কাঠ দিইনি, শুধু ওই 2টো পলিথিন আর 2টো কাঠ দিচ্ছি, একটা শুধু সামনে রেখেছি। তো যাই হোক উনুনটা কিন্তু জ্বালতে আজ বেশ সুবিধেই হয়েছিল। তারপর দেখলাম যে হঠাৎ করে আবার আগুনটা নিভে যাচ্ছে। তো পরে বুঝলাম যে না, কাঠগুলো প্রথমে জ্বললে তো এরকম একটু আধটু ধোঁয়া হবে। উনুনটা ওদিকে জ্বালতে দিয়ে দিলাম, একটু একটু ধোঁয়া হচ্ছিল, তাই ভাবলাম যে ওটা জ্বলতে থাকুক, গরম হয়ে গেলে জ্বলে যাবে। আর এইভাবে যদি সঙ্গে বসে থাকি উনুনের সামনে তাহলে আমার সময়টাও নষ্ট হবে। তো সেই জন্য দেখো আমি এই যে বাসনগুলো মেজেছিলাম ওগুলো বেশ শুকনো হয়ে গিয়েছে, জলও ঝরে গিয়েছে। তো এগুলো কী ছিল বলো তো, বাসন সকালের একটু বাসন আর মুড়ি খাওয়ার বাসন, তো সেগুলো ভালো করে শুকনো হয়ে গেছিলো বলে আমি বাড়ির মধ্যে তুলে দিলাম। এখন চলে এলাম সজ্জার রান্নাঘরে। আর এই যে গৃহবধূদের সবচেয়ে বেশি যেখানে টাইম কাটে সেটা হচ্ছে রান্নাঘর। আর প্রতিটা গৃহবধূই জানো তো রান্নাঘর ছাড়া একেবারেই বাঁচতে পারবে না। তাদের সময় কাটার জন্য তাদের সব থেকে মন মেজাজ শান্তির জায়গা হচ্ছে এ রান্নাঘর। একদিন না রান্নাঘরে আসতে পারলে না মন মেজাজও যেমন ভালো থাকবে না, শরীরও ভালো লাগে না, আর কোনো কিছুই ভালো লাগে না। বলতে পারো আমাদের একটা সঙ্গী হিসেবে এই রান্নাঘরটাকেই ধরা যেতে পারে। লাউ আলুর পোস্ত করলে আমার কিন্তু এটা খেয়াল রাখতে হয় যে আলুটা আগে ভেজে দিই। তো জানোই তো তোমরা যে আমাদের বাড়িতে সুগার পেশেন্ট আছে, তো সেই জন্য কী বলো তো আমাদের মতন ফ্যামিলিতে সবসময় না সব কিছু আলাদা করে বা নিয়ম মাফিক করে করা যায় না, তবুও চেষ্টা করি। তো আলুটা অনেক আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন তেলের মধ্যে ভালো করে নেড়ে নিচ্ছি। আর যদি আমি আলুটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেড়ে নিই, তো নুন দিয়ে নেড়ে নিলে কী হয় বলো না, ভালো করে সেদ্ধও হলো আর আলুটা যখন লাউ পোস্ত করব তখন ঘাঁটা হবে না, আর এদিকে লাউটাও সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আলু সেদ্ধ হতে সময় লাগে তাই আলুটা আগে দিলাম। আর এই কারণেই ভাজছি যে আলুটা যদি ভাজা থাকে তাহলে লাউয়ের মধ্যে আর ঘাঁটা হবে না।
লাউ পোস্ত করছি অথচ কোনো কাঁচা লঙ্কা নেই। আর এদিকে শরীর খারাপ হবে বলে আমি কোনো তরকারিতেই শুকনো লঙ্কা দিই না। তো এখন আমার জানা আছে যে কোথায় কাঁচা লঙ্কা পাবো, তাই কাউকে কিছু না বলে চলে এলাম এই বাগানের মধ্যে। তো বাগানে যেহেতু এত কাঁচা লঙ্কা আছে তাই বাড়ির জন্য তুলে নিলাম। আবার এদিকে জানো তো, যদি ঝুড়ির মধ্যে কাঁচা লঙ্কা না দেখতে পাই তোমাদের দাদাভাই কিনে আনবে, তো বেকার বেকার পয়সাটা খরচ হবে। তাই দুদিনের মতো কাঁচা লঙ্কা তুলে নিয়ে চলে এলাম। আর লাউ পোস্ততে দিয়েও দিয়েছি, ওটাও নামানো হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের সাথে এটা তো শেয়ার করা হয়নি। তো লাউ যখন আমরা করি, মানে লাউ পোস্ত বা লাউয়ের তরকারি যখন করি, তখন এই সবজিটাও করে নিই। কী হয় বলো তো, একটা সবজি দিয়ে দুটো তরকারি করা হয়। এই যে লাউ খোসা আর আলুর ভাজা। সবচেয়ে বড় ব্যাপার হলো এই জিনিসটা আমাদের খেতে খুবই ভালো লাগে। এটা যখন খুব মুচমুচে করে ভাজা হয় খেতে সুস্বাদু হয়। তো সেই জন্য এটা আমরা প্রায় দিনেই করে থাকি। আর এমনিতেও এটাতে কিন্তু এমন কোনো খরচ হয় না। তাছাড়া লাউয়ের খোসা, মানে লাউয়ের তরকারি লাউ খোসা একসাথে দুটো হয়ে যাচ্ছে একটা জিনিস দিয়ে। এই দেখো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। তো আমার সমস্ত রান্নাবান্নাগুলো হওয়ার পর শেষে আমি ভাত বসিয়েছি। আর ভাত বসাই কেন বলো তো শেষে, তো যখন দেখি সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিতে পেরেছি, তাই ভাবি ভাত বসানোর জন্য কেন সময় নষ্ট করব। এটা যদি সবার শেষে করি তাহলে পরে শেষের দিকে রান্নার দিক শেষে তখন আমি অন্য কিছু কাজ করতে পারবো, যে সময়টাই ভাত হবে। তো ভাতটা হয়ে গিয়েছে। আর যখন ভাত হয় জামা কাপড়গুলো আমি তুলে এনেছিলাম, কিন্তু এত গরম ছিল পাট করতে পারিনি। যদি পাট করি তাহলে যদি এই জামা কাপড়গুলো সেই মুহূর্তে স্নান করে কেউ পরে তাহলে না পুড়ে যাবে পুরো, এত গরম হয়ে গেছে। তো এই ভ্যাপসা গরমের মধ্যে না অনেকেই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। তো বলবো আমার সমস্ত বন্ধুরা খুব সাবধানে থাকবে আর ভালো থাকবে। আর দেখো যত যা জামা কাপড় ছিল সমস্ত কিছু ভালো করে ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আর ছেলে এদিকে পড়ছে, তবে সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ওর সাথে যদি আরও ওটা শেয়ার করি তখন আবার সে তখন সেটার দিকেই তাকিয়ে থাকবে। তো বেশ কয়েকদিন ধরে দেখছি যে এই ভিডিওর জন্য কিন্তু ও বেশ ভালো মন দিয়েই পড়ছে, কারণ আমি ওকে বলেছি যে ভালো করে মন দিয়ে না পড়লে কিন্তু ভিডিওর সামনে দেখিয়ে দেবো। তো বন্ধুরা জানো তো, আমাদেরকে সারা দিন এইভাবেই একটু বুদ্ধি আর হিসেব খাটিয়ে সংসারটাকে চালাতে হয়। আর এই জন্যই হয়তো সংসারে সুখ থাকে আর সংসারে অভাব আসে না। আমরা মধ্যবিত্ত বাড়ির বউ, তাই প্রতিটা ক্ষেত্রে কিন্তু একটু হিসেব আর বুদ্ধি করে চলতে হয়। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, আজ এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ব্লগে দেখা